দেখো আমরা এর আগের ক্লাসে টাইপস অফ লেভেলিং অপারেশন কী কী ধরনের লেভেলিং অপারেশন থাকতে পারে সেগুলো সম্পর্কে বলছিলাম। আমরা দুইটা অলরেডি শেষ করছি। একটা হচ্ছে সিম্পল লেভেলিং, আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়াল লেভেলিং। সিম্পল আর ডিফারেন্সিয়াল লেভেলিং এই দুটো আমরা শেষ করেছিলাম। এরপর আসি ফ্লাই লেভেলিং। ফ্লাই লেভেলিং fly leveling হচ্ছে when differential leveling is done in order to connect in order to connect a benchmark to the starting point of the alignment of any project. It is called fly leveling. Fly leveling is also done to connect the benchmark to any intermediate point of alignment for checking the accuracy of work. In such leveling, on the backside and foresight readings are taken at every step up of the level and no distance is measured along the direction of leveling. আমরা একটু ফিগারটা দেখো। ফিগারটা হচ্ছে কোনো একটা লেভেলিং করার পরে ধরো আরএল পাবো। লেভেলিং এর উদ্দেশ্যই হচ্ছে তার এলিভেশন ক্যালকুলেট করা, তার মানে তার আরএল ক্যালকুলেট করা। তাদের আরএল ক্যালকুলেট করা, সেই আরএলটা আমি বলেছিলাম যে কোনো একটা রিলেটিভ পয়েন্টের সাথে আমাদের আরএল এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। রিলেটিভ পয়েন্টের সাথে আরএল ভ্যালু ক্যালকুলেট করতে হবে। সো রিলেটিভ পয়েন্টের সাথে তুমি যে আরএল ভ্যালু ক্যালকুলেট করছো সেটা ঠিক আছে কিনা। রিলেটিভ পয়েন্ট আমাদের দুটো হতে পারে, এক হচ্ছে মিন সি লেভেল যেটা কক্সেস বাজার। তো আমি যেখানে প্রজেক্ট করব সেইখানকার রিলেটিভ পয়েন্ট হবে বেঞ্চমার্ক। এই বেঞ্চমার্কের সাথে আরএল এর ভ্যালুটা মিল আছে কিনা। তো কেউ যখন তুমি যে প্রজেক্ট যে লাইন থাকবে সেই লাইন বরাবর যখন মেজারমেন্ট নিবা, কিন্তু ফ্লাই লেভেলিং এ এসে অন্য আর একটা অ্যালাইনমেন্ট দেখো, এখানে লেখা আছে একটা কথা, distance are measured along the direction of leveling. Leveling এর no distance are measured along the direction of leveling. প্রজেক্ট লাইন বরাবর তখন আর মেজারমেন্ট নিতে পারবো না। দেখো এখানে মেজারমেন্টগুলো এই যে অ্যাঙ্গুলার ভাবে নেওয়া আছে। এটা হচ্ছে প্রজেক্ট লাইন বরাবর কোনো মেজারমেন্ট নেওয়া নেই। মানে তুমি প্রজেক্ট লাইনের বাইরে গিয়ে লেভেল সেট করে মেজারমেন্ট নিবা, তারপরে সে যে কোনোভাবে তুমি মেজারমেন্ট নাও, ফাইনাল বেঞ্চমার্কের সাথে যে রিলেটিভ পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট এই দুটোর আরএল ইনিশিয়াল তোমার যে প্রজেক্ট ছিল তার সাথে মিলে যাবে। এটাই হচ্ছে ফ্লাই লেভেলিং। তার মানে বেঞ্চমার্কের সাথে তুমি যেটা আরএল ক্যালকুলেট করছো সেটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য যে ধরনের লেভেলিং করা হয় সেটা হচ্ছে ফ্লাই লেভেলিং। এরপর আসি লংগিটিউডিনাল লেভেলিং আর প্রোফাইল লেভেলিং বলে। এটার উদ্দেশ্য হচ্ছে এইটাই আমরা বেশি করি। ধরো কোনো একটা প্রজেক্টের লং, আমি একটা বিল্ডিং প্রজেক্ট করতে চাই, বিল্ডিং এর লং ডিরেকশন যে প্রজেক্ট এরিয়া থাকে, প্লট এরিয়া থাকে, তার লং ডিরেকশন বরাবর যদি মেজারমেন্ট, ধরো এইখানে আছে লেভেলিং ইনস্ট্রুমেন্ট, এখানে স্টাফ, এখন ইন্টারভেলটা কত হবে, যত কম নেবা তত মেজারমেন্ট সঠিক আসবে। এই যে এটা হচ্ছে লেভেলিং পয়েন্ট, তারপরে এটা হচ্ছে ব্যাক সাইড, এগুলো সব এটা হচ্ছে ফোর সাইড, মাঝে হচ্ছে ইন্টারমিডিয়েট রিডিং। এখন এই ইন্টারভেলটা কত হবে, কত দূরে তুমি রিডিংটা নিবা, যত কম নেবা তত অ্যাকুরেট হবে। তবে মিনিমাম বলা হয় একটা ব্যাক সাইড, একটা ফোর সাইড, আর মাঝখানে মিনিমাম একটা নিতে হবে। এটার সাথে এটা যদি আমি নিতে পারি তাহলে দেখো এরকম পাবো, মানে আনজুলেশন সারফেস থাকলে তার প্রোফাইল আমি ড্র করতে পারবো। যে কোনো ধরো একটা পয়েন্টের আরএল এরকম, তারপরে এরকম আছে, এগুলো তুমি হ্যান্ডের সাহায্যে কানেক্ট করবে, ওই সারফেসের যে প্রোফাইল সেটা পেয়ে যাবে। এখান থেকে যদি বলা থাকে যে ফাউন্ডেশন লেভেল এই পর্যন্ত হবে, অথবা বলা থাকে যে এই পর্যন্ত হবে, তাহলে তুমি ইজিলি আর্টওয়ার্কের ক্যালকুলেশনটা নিতে পারবে। এখানে কতটুকু মাটি কাটতে হবে
এরপর আসি ক্রস সেকশনাল লেভেলিং। ক্রস সেকশনাল লেভেলিং এর সিস্টেম লংজিটিউডাল লেভেলিং এর মতোই, এটা হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর। দেখো প্যারালালি শর্ট ডিরেকশন বরাবর হয়, মেজারমেন্ট যদি শর্ট ডিরেকশন বরাবর হয়, এখন দেখো যে লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন দুই ডিরেকশনের দরকার কেন? ধরো তুমি মেজারমেন্ট নেওয়া শুরু করছো লং ডিরেকশন দিয়ে এই বরাবর, তাহলে বাকি এই অংশটুকু তোমার লং ডিরেকশনে আনডিরেকশন সারফেস ক্যালকুলেশনে আসতেছে। তুমি যদি এই বরাবর কোনো মেজারমেন্ট নাও, তাহলে তোমার টোটাল এরিয়াটাই চলে আসবে। যদি অনেকগুলো স্টেপ নিতে পারো তাহলে আরো ভালো হবে। এইটাকে কারেকশনের জন্য ক্রস সেকশনাল লেভেলিং করলে টোটাল একটা সারফেসের ভলিউম ক্যালকুলেশন বা আর্থ ক্যালকুলেশন খুব সহজ হবে। এরপর আসি চেক লেভেলিং। চেক লেভেলিং হচ্ছে বেঞ্চমার্কের সাথে the fly leveling is done at the end of the day's work to connect the finish point with the starting point of the particularly day as known as check leveling। ধরো কোনো একটা পয়েন্টে বিশেষ করে বাউন্ডারি সিলেকশনের ক্ষেত্রে এই ধরনের লেভেলিং কাজে লাগে। ধরো আমি টোটাল কুয়েটের বাউন্ডারি সিলেকশনটা করতে চাই এবং টোটাল কত সেখানকে সারফেসের আনডুলেশন সারফেস অথবা তার এলিভেশন কীরকম, কি কোন পয়েন্টের রেসপেক্টে বেঞ্চমার্কের রেসপেক্টে কীরকম সেটা আমি দেখতে চাই। এখন প্রথমে যেখানে শুরু করছো দিন শেষ হবে, পরের দিনে গিয়ে সেটা ঠিক আছে কিনা যে কোনো একটা বেঞ্চমার্কের রেসপেক্টে সেটা চেক ইন্ডিং যে স্টেপটা থাকবে। এখানে ফিগার দেখো, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। ধরো অনেক লং 3-4 কিলোমিটার, এই সারাদিন তুমি এর লেভেলিং স্টাফের সাহায্যে বিভিন্ন ধরনের মেজারমেন্ট নিচ্ছ, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। এখন এই এন্ডিং পয়েন্টে গিয়ে যে আরএল তুমি ক্যালকুলেট করছো সেটা ঠিক আছে কিনা, তুমি ইনিশিয়াল বেঞ্চমার্কের সাথে যদি একটা চেক দিয়ে দাও তাহলে ইজিলি বুঝতে পারবে যে না ঠিকই আছে। এই ধরনের মেজারমেন্ট। এখন ইনিশিয়াল মেজারমেন্টটা তুমি নিয়েছো প্রজেক্ট লাইন বরাবর, আর চেক যেটা হবে সেটা প্রজেক্ট লাইন বরাবর না, বেঞ্চমার্ক থেকে যে কোনো ডিরেকশনে। এরপর দেখো ট্রাইগোনোমেট্রিক্যাল লেভেলিং। ট্রাইগোনোমেট্রিক্যাল লেভেলিং হচ্ছে মেজারমেন্ট তখন আমি আর স্টাফ লেভেলের সাহায্যে নিব না, এক্ষেত্রে থিওডোলাইট বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করব। যদিও লেভেলিং একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই ক্ষেত্রে অ্যাঙ্গেলিং মেজারমেন্টটা যেটা কিসের ক্ষেত্রে একটা প্রবলেম ফিটে যায় সবসময় যে লাইন অফ কোলিনেশন অবজেক্টসের পারপেন্ডিকুলার হতে হবে। কিন্তু এইটা যদি এরকম হতো, এরকম যে কোনো ডিরেকশন হোক এই অ্যাঙ্গুলার মেজারমেন্ট নেওয়া হয় তাহলে আরও সহজ হতো। দেখো এই অ্যাঙ্গেলটা যদি আমি জানতে পারি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি পাই, যে কোনো ধরনের ট্রায়াঙ্গেল পাই, এই আর্মটা জানলে আর একটা অ্যাঙ্গেল জানলে এই ট্রায়াঙ্গেল সলিউশন করা সম্ভব। এটাকে বলে ট্রাইগোনোমেট্রিক্যাল লেভেলিং। এখন এই অ্যাঙ্গেলটা মেজারমেন্টের জন্য একটা অ্যাডভান্স লেভেল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় যেটাকে থিওডোলাইট বলে। This is also known as indirect leveling. In this method, the vertical angles are measured by theodolite and horizontal distance are either measured or calculated. এখন ওই horizontal distance একটা আর্ম ট্রায়াঙ্গেলের, এটা তুমি টেপ আর চেইন দিয়ে মেপে নিতে পারো অথবা ইনডিরেক্ট মেজারমেন্টে নিতে পারো। তো শ্যাডো দিয়ে বিভিন্ন ধরনের মেজারমেন্টস আছে, আমরা এটার জন্য আলাদা একটা চ্যাপ্টার আছে সেটা দেখবো আর কি। দিস মেথড ইজ জেনারেলি অ্যাপ্লাইড ইন হিলি রিজন হোয়ার অর্ডিনারি লেভেলিং ইজ ভেরি লেবারাস। এই ধরনের ক্ষেত্রে ইউজ করা হয়। এরপরে প্রিসাইজ লেভেলিং। প্রিসাইজ লেভেলিং হচ্ছে টেম্পোরারি যে অ্যাডজাস্টমেন্ট আমরা করেছিলাম, এই টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট না, পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট করা, যাতে লেভেলিং যে ডেটা আমি নিব তার ডেটার কারেকশনের পার্সেন্টেজ বেশি হয়। এরপর দেখো ব্যারোমেট্রিক লেভেলিং। ব্যারোমেট্রিক লেভেলিং হচ্ছে ব্যারোমিটারের প্রেশার একটা ডিস্টেন্স থেকে যত উচ্চতাতে যাওয়া যায় অথবা নিচে যাওয়া যায়, দুইটার ভেরিয়েশন আছে, এর মাধ্যমে রিডিং নেওয়া। সেটা কীরকম,
দেখো একটা ফর্মুলেশন দেওয়া আছে, এম্পিরিক্যাল ফর্মুলেশন। এই ফর্মুলেশন থেকে ব্যারোমেট্রিক হাইট, ধরো এটা হচ্ছে সারফেস থেকে উঁচুতে গেলাম, তাহলে এর প্রেশার কম বেশি হবে। এর প্রেশার কম বেশির সাথে একটা দেখো এইচ ইজ দ্য ডিফারেন্স ইন এলিভেশন বিটুইন দ্য টু পয়েন্টস। যদি ইনিশিয়াল পয়েন্ট হয় আমাদের ফ্লোর সারফেস, তারপরে এখান থেকে এই ডেস্কের হাইট কত, এরকম যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে প্রথমে ব্যারোমিটারে একটা ফ্লোরে ধরতে হবে। সেখানে দি ব্যারোমেট্রিক রিডিংস আর দ্য লোয়ার অ্যান্ড হায়ার, ব্যারোমিটারে যে রিডিং দেবে প্রেশার হাইট, সেটা একবার ক্যালকুলেট করা। অলওয়েজ লোয়ারে বেশি হবে, যত উপরের দিকে যাওয়া যায় তত ব্যারোমেট্রিক প্রেশার কমে। এরকম তোমরা পড়ছো কিনা, মনে আছে কিনা, যে পাহাড়ের উচ্চতায় রান্না করা সহজ না কঠিন? হ্যাঁ, কারণ ওইখানে প্রেশার কম। তো সেই প্রেশারটা নেওয়া সাথে সাথে রিলেটিভলি টেম্পারেচারের সাথে একটা রিলেশন আছে। এই ফর্মুলেশন থেকে ফর্মুলেশনটা নোট করে নাও, এখান থেকে ইজিলি ক্যালকুলেট করা সম্ভব ইনডিরেক্টলি। সেই ক্ষেত্রে লেভেলিং, তারপরে কোনো ধরনের স্টাফ, এই মেজারমেন্ট নেওয়ার দরকার নেই। শুধুমাত্র ব্যারোমিটার ধরে তার হাইটটা এবং হাইস্ট পয়েন্টে তার হাইটটা সেটা ক্যালকুলেট করা। আর ইজিলি আমরা থার্মোমিটারের সাহায্যে, এখন ঘড়িতেও থাকে অনেক সময়, টেম্পারেচার মেজার করে নেব, রুম টেম্পারেচার। আচ্ছা, এটা পড়বো তার আগে গত দিনের প্রবলেম সম্পর্কে যেটা অ্যাসাইনমেন্ট ছিল, কি অবস্থা? কারো নাই? কি শেষ পর্যন্ত ওকে হয়ে গেছে? এখন সবাই খাতা কলম বের করো, একটা প্রবলেম করবো।
midpoint C of A and B where 200 feet apart. The reading at A and B were 2.5 feet and 4.6 feet respectively. The instrument was then shifted and placed midway between A and C. The reading at A and B were 3.2 feet and 5.6 feet respectively. Find the correct reading on A and B. যারা নিজে নিজে করতো তারা পেরে যাচ্ছে একটু ডিফারেন্ট তারপর ফিগার একটা যে বোঝায় তাহলে দুইটা স্টাফ ছিল যার মাঝখানে একবার মিড পয়েন্ট সিতে লেভেলিং ইনস্ট্রুমেন্ট ছিল এটা এবং সেই সময়কার রিডিং দেওয়া আছে একটা কেস। সেকেন্ড কেস হচ্ছে মিড পয়েন্ট সি থেকে এ আর সি এর মাঝখানে চলে আসবে লেভেলিং ইনস্ট্রুমেন্ট আর রিডিং এর পজিশন সেম থাকবে। এই অবস্থায় রিডিং তুলে দেওয়া আছে। এখন কারেক্ট স্টাফ রিডিং বের করতে হবে এ আর বি। এর আগে যেটা ছিল সেটা হচ্ছে লেভেল বাইরে ছিল, লেভেলিং ইনস্ট্রুমেন্টটা এখানে ছিল আর তোমাদের আমি দিয়েছিলাম এই পয়েন্টে। এখন দুইটা স্টাফের মাঝখানে আছে, ডিরেকশন শুধু এই জায়গায় ক্যালকুলেশন স্টেপ মোটামুটি সিমিলার। শেষের দিকে যেটা বলে দিল প্রথম দিকে স্টেপগুলো করো। প্রথমে টু লেভেলিং ডিফারেন্স কত সেটা ক্যালকুলেট করো। টু ডিফারেন্স তারপরে না বুঝলো যে লেভেলিং লাইন অফ কোলিমেশন সেটা কারেকশন দরকার আছে কি নাই। আগে ট্রু তারপরে অ্যাপারেন্ট এই দুটো তো ক্যালকুলেট করো। টু ডিফারেন্স কোনটা? এইখানকার রিডিং সেটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 2.6 ফিট, এটা হচ্ছে 3.2 ফিট, এটা হচ্ছে 5.6 ফিট। এই দুটো ডিফারেন্স আর এই দুটো ডিফারেন্স, প্রথমটা হচ্ছে ট্রু ডিফারেন্স আর হচ্ছে অ্যাপারেন্ট ডিফারেন্স। এই দুটো ক্যালকুলেট করো, তারপরে না বুঝতে পারবে ট্রু ডিফারেন্স মানে
4.6 ফিট থেকে 2.5 ফিট বাদ দেয়, আর অ্যাপারেন্ট ডিফারেন্স হচ্ছে 5.6 থেকে 3.2 বাদ দেয়। এই দুটো ইকুয়াল যদি হয় তাহলে আর কারেকশন করার দরকার নেই, আর যদি ইকুয়াল না হয় তাহলে লাইন অফ কোলিমেশন এটা কারেকশন করার দরকার পড়বে। True difference between A and B দিয়ে ট্রু ডিফারেন্স ক্যালকুলেট করা শেষ, অ্যাপারেন্ট ডিফারেন্স ক্যালকুলেট করা শেষ। এই দুটো যেহেতু ইকুয়াল ক্যালকুলেট করছো, যেহেতু ইকুয়াল না সেই জন্যে লাইন অফ কোলিমেশন অ্যাডজাস্ট করার দরকার পড়বে। আর লেখো সো দ্য লাইন অফ কোলিমেশন ইজ নট ইন অ্যাডজাস্টমেন্ট। আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেখে লিখতে পারো, অ্যাসাইনমেন্ট বা প্রিভিয়াস প্রবলেমের হেল্প নাও, সহজ হবে। এটা যদি 200 ফিট হয় টোটাল হচ্ছে 200 ফিট, তাহলে মিড পয়েন্ট হচ্ছে 100 ফিট, তার মিড পয়েন্ট তাহলে এখান থেকে 50 ফিট ডিসটেন্স আছে। ডিফারেন্স তো ক্যালকুলেট করা শেষ। ক্যালকুলেট করার পর আমরা দেখতেছি যে ডিফারেন্স হচ্ছে 2.1 ফিট আর অ্যাপারেন্ট ডিফারেন্স হচ্ছে 2.4 ফিট। যেহেতু ইকুয়াল না এজন্য লাইন অফ কোলিমেশন অ্যাডজাস্ট করা দরকার হবে। এখন অ্যাডজাস্টমেন্টটা কি হবে? অ্যাডজাস্টমেন্টের এর পরের যে স্টেপটা ছিল সেটা হচ্ছে ই এর ভ্যালু ক্যালকুলেশন। ই কোনটা? এখানে আমি একটা থিওরিটিক্যাল ভ্যালু ধরে নিব যেটা লাইন অফ কোলিমেশনের প্যারালাল, এটা হচ্ছে ই ভ্যালু। যেটা ফোর্স সাইড রিডিং বি পয়েন্ট, সেই বি পয়েন্টের একটা পয়েন্ট আমি ধরে নিব ই, যেটা থিওরিটিক্যাল লাইন অফ কোলিমেশন অবজেক্টের একেবারে পারপেন্ডিকুলার আছে। ই ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য ফর্মুলেশন এরকম ছিল A1 তার মানে ওই পয়েন্টের রিডিং প্লাস মাইনাস ট্রু ডিফারেন্স,
এরকম ছিল। এটার রিডিং হচ্ছে 3.2 ফিট, এখন প্লাস হবে না মাইনাস হবে, টু ডিফারেন্স হচ্ছে 2.1 ফিট। এটা দিয়ে এখানে ক্যালকুলেট করো, এটা প্লাস হবে না মাইনাস হবে সেটা বলো, বলে ক্যালকুলেট করো। পরের স্টেপ যাই আমি। এরপর হচ্ছে এলিমিনেশন ইরর, -5.6 feet minus E. এটা কত? E এর ভ্যালুটা কত? কত এটা? তার আগে এই ফর্মুলাতে যাওয়ার আগে এই যে E এর ভ্যালু আমি পেয়ে গেছি, এটা আপওয়ার্ড লাইন অফ এলিভেশন যেটা আমি থিওরিটিক্যালি দিয়েছি, সেটা আপওয়ার্ড না ডাউনওয়ার্ড সেটা ক্যালকুলেট করে দিতে। এই ভ্যালুটাকে B এর সাথে যদি তুমি কম্পেয়ার করো তাহলে কি বুঝতেছো? লাইন অফ এলিভেশন আপওয়ার্ড কি করে? E এর ভ্যালু হচ্ছে 5.3 ফিট, B এর ভ্যালু হচ্ছে 5.6 ফিট। আমি কি আপওয়ার্ড আমরা ডাউনওয়ার্ড? নিচে আছে আপওয়ার্ড না ডাউনওয়ার্ড সেটা তো নিচে থাকা মানে কি? এটা নিচে থাকা মানে কি? আমার আঁকা হয়তো নিচে, কিন্তু এরকম ডি এর ভ্যালু যদি বেশি হয়, ডি এর ভ্যালু যদি কম হয়, তাহলে কোনটা করে? ডি এর ভ্যালু করে না, তাহলে ডাউনওয়ার্ড। যদিও এরকম হয়তো ই এর ভ্যালু বেশি, সেক্ষেত্রে এরকম জায়গা ভ্যালু বেশি আসলে ডাউনওয়ার্ড কি করে? হ্যাঁ অবশ্যই আপওয়ার্ড হবে। লিখলে ভুল লেখা আছে, যদি আমি লিখি তাও ভুল লেখা আছে। উপরে আছে তারপর ডাউনওয়ার্ড লেখা। না না, এটা হওয়ার কথা না, ভুল লেখা। কারণ তুমি ফিগার থেকে দেখো, যদি বি এর ভ্যালু বেশি হয় সেই ক্ষেত্রে আপওয়ার্ড হবে, আর বি এর ভ্যালু যদি কম হয় তাহলে ডাউনওয়ার্ড হবে। কম্পেয়ারটা এরকম ছিল, আমরা একবার মিলাই নিই। এটা হচ্ছে আপওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড। তাহলে এই ক্ষেত্রে বি এর ভ্যালু হচ্ছে 5.6 ফিট আর ই এর ভ্যালু হচ্ছে 5.3 ফিট, তাহলে কোনটা হবে? আপওয়ার্ড হবে। আগে যদি ভুল থাকে তাহলে লিখে নেবা। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে ডাউনওয়ার্ড।
চেঞ্জ হচ্ছে এখানে যে টোটাল যে ছোট আর্মের ভেলোসিটি হচ্ছে 50 কারণ এইটার মিড পয়েন্ট হচ্ছে 100 আর মিড পয়েন্ট হচ্ছে 50 তাহলে এই পয়েন্ট থেকে 50 ফিট ডিসটেন্সে 50 ডিভাইড বাই 1 50 মাইনাস 50 এটা কেন হলো এর আগে ছিল দেখো টোটাল ডিসটেন্স যা সেটা ক্যালকুলেশনের মধ্যে আসছে এই ক্ষেত্রে চিন্তা এরকম যে দুইটা স্টপের মধ্যবর্তী যে ডিসটেন্স সেটা অ্যাপারেন্ট ডিসটেন্স হিসেবে ক্যালকুলেট করা হয় আগের ক্ষেত্রে লেভেলিং ইনস্ট্রুমেন্টটা মাঝখানে ছিল না আগের ক্ষেত্রে ছিল লেভেলিং ইনস্ট্রুমেন্টে ছিল হয় এই সাইডে মানে আউটসাইড দ্য স্টপ এটা ছিল আগের ক্ষেত্রে এখন দেখো স্টপ লেভেলিং ইনস্ট্রুমেন্টে স্টপের মাঝখানে কোনো একটা পয়েন্টে আছে সেক্ষেত্রে মানে প্রিন্সিপালটা এরকম যে স্টপ থেকে ধর এইখানে আছে 50 ফিট তাহলে এই সাইডে 50 ফিট এই দুটো 50 ফিট হচ্ছে ট্রু রিডিং এর মধ্যবর্তী আছে কারণ কি যে কোনো স্টপের মিড পয়েন্টে যদি লেভেল থাকে তাহলে সেটা হবে টু ডিফারেন্সের আওতায় আসবে বাকি ডিসটেন্সটা আসবে স্টপের অ্যাপারেন্ট ডিফারেন্স হিসেবে এই ডি এর ভ্যালু যেটা আমরা আগে মতো লিখছিলাম সেখানে এই দুটো স্টপের মধ্যে হচ্ছে অ্যাপারেন্ট ডিফারেন্স অ্যাপারেন্ট ডিসটেন্স সেটা হচ্ছে ডি এর ভ্যালু এই ক্ষেত্রে অ্যাপারেন্ট ডিসটেন্স যেহেতু লেভেল মাঝখানে নেই টোটাল ডিসটেন্সটা হচ্ছে অ্যাপারেন্ট ডিফারেন্স শুধু ভেরিয়েশন হচ্ছে এই প্রবলেমের জন্য এটা বুঝতে পারছো তাহলে দেখো যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে মানে মোট কথা দাঁড়াচ্ছে যে টোটাল ডিসটেন্স থেকে এদিকে 50 এদিকে 50 আমি বাদ দিব তাহলে থাকবে 100 ধরো এটা আমি বাদ দিয়ে দিলাম ধরে নিলাম এইখানে হচ্ছে লেভেলিং ইনস্ট্রুমেন্ট আছে 25 ফিট ডিসটেন্স তাহলে এদিকেও 25 ফিট সে কভার করবে এটা চলে আসবে ট্রু ডিফারেন্সের মধ্যে বাকি ডিসটেন্স হবে অ্যাপারেন্ট ডিফারেন্স যদি টোটালটা হয় 200 ফিট ধরো এখান থেকে আছে 25 ফিট ডিসটেন্স তাহলে আরো 25 বাদ দিলে 25 25 50 200 থেকে 50 এইটুকুই হবে ডি এর ভ্যালু কে যদি এরকম না বুঝতে পারো তুমি মুখে ক্যালকুলেশন করে ফিগার থেকে এক্সাক্ট রেশিও লিখে দাও তাইলে ঠিক আছে মানে প্রিন্সিপালটা বুঝতে পারছো কি রকম একটা স্টপ থেকে যে স্টপ থেকে নিয়ারেস্ট যে স্টপ থাকবে তার ডিসটেন্স যত থাকবে যদি মধ্যবর্তী কোনো একটা পয়েন্টে লেভেল থাকে সেখান থেকে এদিকে যত ডিসটেন্স তার ইকুইভ্যালেন্ট ডিসটেন্স এটা আপনি টু ডিফারেন্সের মধ্যে বাকি ডিসটেন্সটা আর অ্যাপারেন্ট ডিফারেন্স এখন দেখো যদি টোটাল ডিসটেন্স 100 ফিট হয় এদিক থেকে 30 ফিট ডিসটেন্সে আসে তাহলে বি এর ভ্যালুটা কত হবে আমি ধরে নিলাম এটা হচ্ছে লেভেলিং এর পয়েন্ট এখান থেকে 30 এদিকে 30 তাহলে 30 30 60 টোটাল ডিসটেন্স 100 ফিট অ্যাপারেন্ট ডিসটেন্স থাকবে কত 100 থেকে 60 সাবস্ট্রাক্ট করলে 40 হবে আর ডি এর ভ্যালু ছোট ডি এর ভ্যালু হচ্ছে স্টপ লেভেল থেকে প্রথম স্টপের ডিসটেন্স আর লেভেল থেকে দ্বিতীয় স্টপের ডিসটেন্স এটা আগে মতো এটা এখান থেকে এই স্টপের ডিসটেন্স হচ্ছে 50 আর এই স্টপের ডিসটেন্স হচ্ছে 100 এই বাকিটুকু নিজেরা কমপ্লিট করে নেবা আগের মতো করে এটা বের করার পরে শুধু কারেকশন এট পয়েন্ট এ কারেকশন রিডিং যে হিসাবে ছিল তার সাথে যোগ বা বিয়োগ হবে তারপরে বি পয়েন্ট কত কিছু আছে আগের কেসগুলো চিন্তা করো এগুলো হচ্ছে স্টপের পজিশন এগুলো হচ্ছে লেভেলিং এর পজিশন অ্যাপারেন্ট ডিসটেন্স হচ্ছে দুইটা স্টপের মধ্যবর্তী ডিসটেন্স এটা হচ্ছে অ্যাপারেন্ট ডিসটেন্স এখন এই কেসে চলে আসছে স্টপের মাঝখানে কোনো একটা পয়েন্টে ধরো এই স্টপ থেকে টোটাল ডিসটেন্স ধরে নিলাম ডি এখান থেকে এই ডিসটেন্স চলে আসছে এখন অ্যাপারেন্ট ডিসটেন্স হবে
টু ডিফারেন্সের মধ্যে আসে, ধর কোনো আমরা প্রথম যেটা ছিল যে কোনো একটা স্টাফের মাঝখানে যদি লেভেল থাকে তাহলে টু ডিফারেন্স সেটা টু ডিফারেন্সের আওতায় আসবে। এক্ষেত্রে দেখো মাঝখানে আছে কিন্তু যে কোনো একটা স্টাফ থেকে কাছে, তাহলে এইদিকে যদি এ ডিস্টেন্স কভার করে এদিকেও এ ডিস্টেন্স কভার করে এইখান থেকে একটু চলে আসবে টু ডিফারেন্সের মধ্যে, টু ডিস্টেন্সের মধ্যে। বাকি এইটুকু হবে অ্যাপারেন্ট ডিফারেন্স, যেটা আমাদের সেকেন্ড ফর্মুলাতে কাজে লাগতেছে। এখন তাহলে এই ক্ষেত্রে এই ভ্যালুটা কত হবে? d - 2a। বুঝতে পারছি? এই কত মিনিট শুরু হয়েছে? আর আমরা হিপসোমেট্রি, হিপসোমিটার বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, তার সাহায্যে যদি এলিভেশন ক্যালকুলেট করি সেটা হবে সেই এই প্রসেসটা হচ্ছে হিপসোমেট্রি, আর ইনস্ট্রুমেন্টটাকে বলা হয় হিপসোমিটার। এটা যে ব্যারোমিটার আমি ব্যারোমিটারের কথা বললাম, ব্যারোমিটার যে প্রিন্সিপাল মানে একটা সারফেস লেভেলে ব্যারোমিটারের প্রেশার এবং একটা এলিভেশন পয়েন্টে অথবা ডাউন কোনো পয়েন্টে তার প্রেশারের যে ভেরিয়েশন তার মাধ্যমে যদি আমি টোটাল আনপ্রেশন সারফেসটা ক্যালকুলেট করি। কি বলো? বুঝুন না কি আছে না বলতেছে সঠিক, ভালো করে চেক করে রাখো। এখন যেটা পড়তেছে সেটা পড়বে, তুমি একটু ভালো করে চেক করে যে কে বললো ঠিক আছে তার সাথে মিলাই দেখবো, অবশ্যই ঠিক আসবে। কোথাও না কোথাও দেখো ভুল আছে। এখন দেখো ফর্মুলা থেকে আমি এইচের ভ্যালুটা, প্রেশারের হাইট ভ্যালুটা সেটা ক্যালকুলেট করতে পারি, অথবা অনেক সময় আমরা দেখা যাচ্ছে ইম্পেরিক্যাল কোনো ভ্যালু থাকলে পারে যে এই মানে থিওরিটা সাজেস্ট করে, সে এক ধরনের চার্ট দিয়ে দেয় যে ধরো এলিভেশন পয়েন্ট যদি সারফেস থেকে 1 ফিট ডিস্টেন্সে হয় সেক্ষেত্রে প্রেশার লেভেল কত, 2 ফিট ডিস্টেন্স হলে কত, এখন যদি 1.5 ফিট হয় এটাকে তোমাকে নিজে থেকে কোলাবোরেশন করে নিতে হবে। এইভাবে অনেক সময় চার্ট দেওয়া থাকে, আবার ডিরেক্ট কোনো ইম্পেরিক্যাল ফর্মুলা দেওয়া থাকে। সেই ফর্মুলাটা হচ্ছে H = 76 ± 2.67 টি প্লাস হবে যখন ডাউনে যাব আর উপরে গেলে, কারণ প্রেশার লেভেল উপরের দিকে গেলে বাড়ে, সার্ভিস এরিয়া থেকে উপরের দিকে গেলে বাড়ে। প্লাস হবে কখন? এইখানকে প্লাস মাইনাস সাইনের যখন উপরে যাব তখন হবে নেগেটিভ সাইন, কারণ 76 থেকে কমে যাবে, আর যখন নিচে যাব সার্ভিস এরিয়া থেকে তখন 76 এর সাথে বাড়বে। কি হচ্ছে? ইজ দ্য ডিফারেন্স অফ বয়লিং পয়েন্ট ফ্রম 100 ডিগ্রি সেলসিয়াস। এই যে এটা 4 থেকে নিব আমরা কি এর ভ্যালুটা, যে সার্ভিস এরিয়া থেকে উপরের দিকে গেলে বয়লিং পয়েন্ট, ওয়াটারের যে বয়লিং পয়েন্ট সেটা কমে যায় আর নিচের দিকে গেলে বাড়ে, এটা 4 থেকে নিয়ে নেব। এভাবে আমরা ইনডিরেক্ট মেজারমেন্ট নিয়ে এই যে ভ্যালুটা মানে এলিভেশনের ভ্যালুটা এটা ক্যালকুলেট করতে পারবো। এটা পরের দিন দেখবো আর কি।